যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। লালমনিরহাটে এলজিআরডি মন্ত্রী, ভারতের দাদাগিরিতে ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, বললেন ত্রাণমন্ত্রী। রাতের আধারে সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর পুশিন চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ। 2 সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, গ্রেফতার 2। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন বগুড়া ও নাটোরের 15 পরীক্ষার্থী। প্রবেশপত্র জটিলতা কাটায় স্বস্তি। নাটোরে প্রতারক অমিত সরকার গ্রেফতার। এবং 100 কোটি টাকা মূল্যের 3 শতাধিক গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। 108টি চলাচল অনুপযোগী, মামলা চলায় স্ক্র্যাপ করতে পারছে না কাস্টমস, বাকিগুলো নষ্ট হওয়ার পথে। বাংলার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জীবনের পরিবর্তন হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি শুরু করতে যাচ্ছেন। আপনারা যেমন জাগবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের কাছে সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। ভারতের দাদাগিরির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিস্তা নদী পরিদর্শনে গিয়ে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশার কথা জানান তিনি। ভরা বর্ষাও উত্তরের প্রাণ তিস্তা যেন প্রাণহীন এক নদী। কোথাও হাঁটু সমান পানি, কোথাও জেগে উঠেছে বিস্তীর্ণ চর। যে নদী একসময় ছিল উত্তরের মানুষের আশা, সেটি এখন হয়ে উঠেছে দীর্ঘশ্বাসের আরেক নাম। বর্ষা মৌসুমে তিস্তা নদীর এমন চিত্র নিত্যদিনের। উজানে পানি প্রত্যাহার আর দীর্ঘদিনের অব্যবস্থাপনায় তিস্তা তার স্বাভাবিক রূপ হারিয়েছে। ভারতের স্বেচ্ছাচারিতায় এই জনপদ রূপ নিয়েছে দুর্যোগপ্রবণ এলাকায়। পানির অভাবে সেচ সংকটে কষ্ট করে কৃষক ফসল ফলালেও অনেক সময় তা রক্ষা পায় না, কারণ কোনো পূর্বাভাস ছাড়াই উজান থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে কয়েক ঘন্টার মধ্যেই তিস্তা রূপ নেয় ভয়াল বন্যায়। ভেসে যায় পাকা ধান, সবজি, বসতঘর। যখন খরাকাল আসে তখন একবার শুকনা, আমরা এখানে মনে করেন যে নদী গোসল করার পানি পাই না। পানির যখন সমস্যা, যখন আমাদের পানি চাই তখন আমরা পাই না, যখন আমাদের আবাদ ভেসে নিয়ে যায়, যখন লাগে না। এই যে কিছুদিন আগে আমাদের বাদাম, এটা সিজন না, তখন কিন্তু ভেসে নিয়ে গেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি করেন তাহলে এই অঞ্চলের মানুষ আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাবো। পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের নীতিমালা থাকলেও ভারতের দাদাগিরির কারণে দীর্ঘদিন তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে। এই তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। কখনো পানির জন্য হাহাকার, কখনো পানির তাণ্ডব। এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর কাটছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং মহাপরিকল্পনার বাস্তবায়নই পারে এই নদীকে আগের রূপে ফিরিয়ে দিতে আর লাখো মানুষের জীবনে এনে দিতে স্বস্তির বার্তা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ। পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। মধ্যরাতে ফ্লাড লাইট বন্ধ করে কয়েক দফা চেষ্টা চালানো হয়, তবে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। পুশিনে ব্যর্থ হয়ে 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে গ্রামবাসী, তাদের সাথে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। শুক্রবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এই সময় বেশ কয়েকজন নারী পুরুষকে শূন্য রেখায় নিয়ে আসে তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। বারবার লাইট নেওয়া ছিল, ওরা লোকজন লেছে, গাড়িতে লোক এসেছে, আর গাড়ি লোক এসেছে, ওরা আবার লাইট নিমাইছে, আবার বন্ধ করছে। মানে বাংলাদেশ লোক পাঠাবে, আমরা বিজেপি ভাইকে সব আমরা গ্রামবাসীদের সব পাহারা দিয়েছি। আমরা যেন বুঝতে না পারি, ওই জন্য ওরা লাইট অফ অন করছিল, যেন আমরা ধরতে না পারি কি যে হ্যাঁ ওরা আছিল। কিন্তু আমরা দেখেছি ব্রিজের ওপর থেকে ওরা 10-12 জনকে দেখেছিলাম। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক দফা পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত 3-4 ভোর মেঘ হয়েছে, তারপর মেঘে ভিজে আমরা পুলিশের সাথে ওখানে ছিলাম। ফজরের সময় কিন্তু 2-3টা গাড়ি নিয়ে আসে, ওই 2-3টা গাড়িতে মনে হয় আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আমরা দেশকে রক্ষা করতে রাজি আছি। গত মাসের চাঁপাইনবাবগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ করে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। নারায়ণগঞ্জের ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। 2 পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। দুপুরে সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগর সহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলো পাতারি কুপিয়ে আহত করে উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহিন ও পুলিশের সোর্স মাসুমকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী সাগর ও তার ভাই সজলকে গ্রেফতার করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রবেশপত্র জটিলতায় প্রথম দিন পরীক্ষায় অংশ নিতে না পারলেও শেষ পর্যন্ত সুযোগ পেয়ে স্বস্তিতে বগুড়ার 7 এবং নাটোরের 8 এইচএসসি পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি তারা। এদিকে নাটোরের প্রতারক অমিত সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। অনেক চেষ্টা করেছে আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে। নিয়ম মেনে আবেদনের পরও নেই প্রবেশপত্র। এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে গিয়ে বিপাকে বগুড়ার 7 এবং নাটোরের 8 শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি ফর্ম পূরণের জন্য কলেজে টাকা জমা দিলেও তা সময় মতো শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়নি। ফলে নিবন্ধন সম্পূর্ণ না হওয়ায় প্রবেশপত্রও মেলেনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড উদ্যোগ নেয়। এরপর শুক্রবার বন্ধের দিনেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়। প্রবেশপত্র পাওয়া নাটোরের 8 এবং বগুড়ার 7 শিক্ষার্থীর মধ্যে শনিবার 5 জন পরীক্ষায় অংশ নেন, আর বাকি 2 শিক্ষার্থী শুধু ইংরেজি বিষয়ে মান উন্নয়নে পরীক্ষায় অংশ নেবেন। একটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু যখন স্যার ফোন দিছিল যে তোমাদের অ্যাডমিট কার্ড তৈরি হয়েছে, তখন অনেক আনন্দ লাগছে। আর আমার পরীক্ষা দিতে পারতেছে, এই সব কিছু। শিক্ষামন্ত্রী তারা অনেক চেষ্টার ফলে আমাকে পরীক্ষা দিতেছে, আমি তার জন্য অনেক খুশি। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় স্বস্তি জানিয়েছেন শিক্ষকেরাও। আমি এই জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ বোর্ড এবং আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যারা মীর শাহ আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারলেও প্রথম পরীক্ষার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় বোর্ড কর্তৃপক্ষ। আমরা বোর্ড ডিসিশন নিব না, এটা ডিসিশন উপর থেকে আসবে, তারপরে আমরা সেভাবে ব্যবস্থা করব। এদিকে পরীক্ষার ফি নিয়ে প্রতারণার শিকার এক শিক্ষার্থীর বাবা নাটোর সদর থানায় মামলা করলে বাগাতিপাড়া সরকারি কলেজের অফিস সহকারী অমিত সরকারকে গ্রেফতার করে পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শত কোটি টাকা মূল্যের 304টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। এর মধ্যে 108টি গাড়ি একেবারেই চলাচল অনুপযোগী বলে প্রতিবেদন দিয়েছে বিআরটিএ। তবে উচ্চ আদালতে মামলা চলায় এসব গাড়ি স্ক্র্যাপ করতে পারছে না কাস্টম হাউস। বছরের পর বছর অলস পড়ে থাকায় বাকি গাড়িগুলো নষ্ট হওয়ার পথে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
ধুলোর আস্তরণে ঢাকা পড়া ভাঙাচোরা এসব গাড়ি দেখলেই মনে হবে এটি যেন কোনো ডাম্পিং স্টেশন। অধিকাংশ গাড়ির যেমন চাকা ফেটে ফ্লোরে বসে গেছে, তেমনি নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ নানা যন্ত্রপাতি। প্রকৃত অর্থে এটি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে 3 তলা বিশিষ্ট আধুনিক কার শেড। আর এই পুরো কার শেড পরিপূর্ণ হয়ে আছে একেবারে চলাচল অনুপযোগী এসব গাড়িতে। 1250টি গাড়ি ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 2টি কার শেডে থাকা 603টি গাড়ির মধ্যে 304টি চলাচল অনুপযোগী। 10 থেকে 15 বছরের পুরনো গাড়িও এখানে রয়েছে এবং এই গাড়িগুলো থাকার জন্য যেটা হয়, আমাদের নতুন গাড়ি যখন আমদানি হয় সেই গাড়িগুলোকে আমাদের হয়তোবা খোলা আকাশের নিচে রাখার প্রয়োজন হয়। আমরা যে কার শেডটা ব্যবহার করছি অত্যাধুনিক, এটা শেডের নিচে নতুন গাড়িগুলো থাকলে তাদের যন্ত্রপাতিও ভালো থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 3 বছর আগে এই চালানের 182টি গাড়ি চলাচল অনুপযোগী বলে বিআরটিএ প্রতিবেদন দেওয়ার পর 74টি গাড়ি এসকেপ হিসেবে কেটে কেজি দরে বিক্রি করা হয়। কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় 108টি গাড়ির এসকেপ হিসেবে ধ্বংস করা যায়নি। এর বাইরে আরও 27টি গাড়ি রিট পিটিশন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা গাড়িও রয়েছে নষ্ট হয়ে যাওয়া এই চালানে। নিলাম বা ধ্বংসের কার্যক্রম এর ক্ষেত্রে আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চ আদালতের যদি কোনো নির্দেশনা থাকে, এক্ষেত্রে উচ্চ আদালতে মামলা পেন্ডিং থাকতে পারে, রিট থাকতে পারে, সেসব কারণে ধ্বংস বা নিলামের কার্যক্রমে আমাদের একটু দেরি হয়। তবে এটা নিষ্পত্তি হলেই আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলাম বা ধ্বংসের কাজ আমরা সম্পন্ন করে থাকি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 25 থেকে 30 লাখ টাকা। সেই হিসাবে এখানে অন্তত 100 কোটি টাকার গাড়ি রয়েছে। নানামুখী জটিলতায় এসব গাড়ি বন্দরে আটকা পড়ল। আমদানি মূল্য হিসেবে বিদেশে চলে গেছে লাখ লাখ ডলার। আর তাই শুল্ক জটিলতার কবলে পড়ে বন্দরে সেটা নষ্ট হওয়ার ঠেকাতে গাড়ি আমদানি নীতি আরও সহজ করার পরামর্শ ব্যবসায়ীদের। এটাতে আসলে কয়েকটা প্রসেসে টেন্ডার করে ছেড়ে দিতে পারে, যে যারা নিবে তারা নিয়ে এটা যে কিছু করুক, স্ক্র্যাপ করুক কিংবা কিছু করুক, কিংবা ওনারা নিজেরা এটা স্ক্র্যাপ করে ওনারা এটা রিলিজ করে দিতে পারে। বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি 30 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড় না করা গাড়ি নিলামে বিক্রি করার জন্য বাই পেপার কাস্টম হাউজের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। বিদেশ থেকে আমদানি করা এই 304টি গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের কাছে এক প্রকার গলার কাটা। চলাচল অনুপযোগী হওয়ায় কাস্টম যেমন নিলামে বিক্রি করতে পারছে না, ঠিক তেমনি আইনে জটিলতার কারণে এসব গাড়ি ধ্বংস করা যাচ্ছে না। আর তাই বহুদল শেডে এসব ভাঙাচোরা গাড়ির অবস্থান থাকায় নতুন করে আমদানি করা গাড়ি রাখতে হচ্ছে অনেকটা খোলা আকাশের নিচে। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। ভারত থেকে চাল আমদানির গুজব রটিয়ে বাজারে অস্থিরতা তৈরি, কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তীর। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পাশাপাশি কঠিন সময়ে নতুন বাজেট ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। একটা কঠিন সময়ে যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। যেটা আমরা পেয়েছি এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলতেছি সেটা শুরু হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত কোনো উপকারভোগী যেন বাদ না পড়েন সে বিষয়ে সরকার কাজ করছে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। ফ্যামিলি কার্ডের যে প্রোগ্রাম, এটা খুব সহসাই
সারা বাংলাদেশে একযোগে শুরু হবে। কেউ যাতে বাদ না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এবারের দিক নির্দেশনা হচ্ছে, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথা হচ্ছে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ চাই। যাদের সুবিধা পাওয়ার উপযুক্ত তারা সুবিধা পাবেন, এটা তাদের অধিকার। আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বাড়ায় সরকার ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিয়ে যেতে চায় জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে চট্টগ্রামে মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ফসল সংরক্ষণে সরকার ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। ইলিশ এখন সত্যিকার অর্থে টুনার পরের অবস্থানে এসে যাবে যদি আমরা এটাকে এনাফ প্রোডাকশন করে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করতে পারি। এটার ব্যাপারে নদীতে নাব্যতার প্রবলেম আছে, এগুলির ব্যাপারেও আমরা দুই একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আগামী দিনেও আমরা আরও বড় প্রজেক্ট নেব, কারণ নদীতে অনেক চর জেগেছে, ওই চরগুলিকে করা। ঝাটকা নিধনেও আমরা মৎস্যজীবীরা যেন নদীতে না যায়, পোনা মাছ না ধরে, এই জন্য আমরা দীর্ঘমেয়াদী তাদের সাথে কাজ করছি। জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে যশোরে উই কেয়ার প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঠিকাদার কাজের মান যথাযথভাবে রাখছেন কিনা সেটা নিশ্চিত করা, অর্থাৎ 1 নাম্বার ইটের জায়গায় 2 নাম্বার, 2 নাম্বারের জায়গায় 3 নাম্বার, ঠিকমতো মাটি ভরাট করা না, এই ধরনের কোনো অনিয়ম কোনো ঠিকাদার করছে কিনা এটা নিজেদের বাড়ির সামনে রাস্তা নিজেরা দেখে নেবেন। সেই ঠিকাদার আমার আত্মীয় হোক, সেই ঠিকাদার আমার বন্ধু হোক, সেই ঠিকাদার শহরের গণ্যমান্য ব্যক্তি হোক কিংবা কোনো রাজনৈতিক নেতা হোক, সেটা আপনাদের দেখার বিষয় নয়। গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে পূর্ণ গণতন্ত্র, সুশাসন এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত রাজপথে মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে। বরিশালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের স্মরণে স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এনসিপি। দুপুরে নগরীর আমতলার মোড় এলাকায় জড়ো হন জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। সেখানে জুলাই স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। ভারত থেকে আমদানির গুজব রটিয়ে ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে মিল মালিকদের বিরুদ্ধে। বাধ্য হয়ে কম মূল্যে ধান বিক্রি করছেন আশুগঞ্জ ধান চালের হাটে আসা কৃষকরা। তবে প্রজ্ঞাপন জারি করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গেল বড় মৌসুমে সরকার 36 টাকা কেজি দরে ধান ও 1444 টাকা দরে প্রতিমন ধান সংগ্রহের দাম নির্ধারণ করে। তবে সরকার ভারত থেকে 1.5 লাখ টন চাল আমদানি করবে। সম্প্রতি এমন গুজব রটিয়ে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধান চালের বৃহৎ হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মিল মালিক পক্ষের দাবি, চালের মিলগুলোতে বিপুল পরিমাণ অবিকৃত চাল রয়েছে, আবার চাল আমদানি হলে দাম আরও কমে যাবে। এই অজুহাতে হাওড় অঞ্চলের কৃষক ও ব্যাপারীদের কাছ থেকে ধান কিনছেন না মিল মালিকেরা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মন ধান নিয়ে আশুগঞ্জ বাজারে এসে বাধ্য হয়েই কম মূল্যে বিক্রি করতে হচ্ছে তাদের। লোক হয়েছে 1200 টাকা আর ধান হয়েছে 800 টাকা, তাই এটা ফুসে না তো। ধান কইরা আমরা লুজার, কেন লুজার? কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। নৌকার আমদানিটা বেশি দেখলেই আপনার বাজারটা স্ট্রাইক করে কমাইলা। এক পয়সা না ধান, আরেক হলো ধানের নাই দর, এই অবস্থানে আছে আর কি। চাইলের দর ভালো না, বন্দর চাইল টানে না, গুড়ানো চাইল টানতেছে না। রেট দিছে 1440 টাকা আর আমরা দাম 700 টাকা। বিভিন্ন দরের ধান আছে, ধান টান কিনে আমরা চাউল কোনো বেচতারি না,
এদিকে খালি ধান নিয়ে জমাইতেছে, মিল টিল বন্ধ হয়ে গেছে। যারা ক্রয় করবে আর আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা, যারা চাইল ক্রয় করবে তারা আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা। এদিকে কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। আর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গুজবের ব্যাপারে সতর্ক করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে আসলে এটা গুজব, এরকম সরকারের কোনো পরিকল্পনা নাই বলে আমরা জানি। দাম যেন তারা পায় সেজন্য তাদেরকে আমরা কিছু কৃষকদেরকে উৎসাহিত করেছি যেন সরকারি ন্যায্য মূল্যে তারা বিক্রি করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে 4,97,790 মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী 31শে আগস্টের মধ্যে এ অঞ্চল থেকে সরকার 48 টাকা কেজি দরে 4,993 মেট্রিক টন আতপ চাল এবং 49 টাকা কেজি দরে 59,272 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্বপ্নের ইউরোপে যান চাঁদপুরের যুবক মাইনুদ্দিন। তবে দালালের প্রতারণার শিকার হয়ে ঠাঁই হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করছেন ইউক্রেনের বিরুদ্ধে। যুদ্ধে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে ড্রোন হামলায় মাইনুদ্দিন সহ গুরুতর আহত হন দুজন। ছেলের এমন পরিণতিতে অসুস্থ হয়ে মারা যান বাবা। পরিবারের একটাই চাওয়া, অক্ষত অবস্থায় ফিরে আসুক তাদের সন্তান। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়, এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। এইভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন রাশিয়ায় যুদ্ধে থাকা চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরেক যুবক। তারা এখানে জানে না যে আমার কাছে ফোন আছে। গত 18 জুন স্বজনদের কাছে পাঠানো ভিডিও বার্তায় নিজেদের দুঃসহ জীবনের কথা জানান প্রতারণার শিকার ওই দুই যুবক। তারপর থেকেই আর কোনো যোগাযোগ নেই। প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে শুরু হয় বৃদ্ধা মায়ের কান্না। মোটা অঙ্কের বেতনের ফাঁদে ফেলে ইউরোপের স্বপ্ন দেখায় দালাল চক্র, কিন্তু সেই স্বপ্ন এখন গুড়িবালি। রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে ফরিদগঞ্জের মোহাম্মদ মাইনুদ্দিন ও তার সঙ্গে জামালপুরের আরেক যুবক। স্বজনরা জানান চাঁদপুরে হাইমচরের সিরাজুল হকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাহরাইন হয়ে রাশিয়া যান মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরো অনেকেই। ভালো বেতনের কাজে লোভ দেখানো হয় তাদের। ছেলের এমন পরিণতিতে হৃদযন্ত্রের ক্রিয়াবদ্ধ হয়ে মারা যান মাইনুদ্দিনের বাবা। সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি। ড্রোন হামলাতে মাথায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে চোখে সমস্যা দেখা দেয়। ওইখানে আমরা বয়সে ভিডিওটা পাই, পাওয়ার পর ওইখান থেকে আমরা জানতে পারি যে আমার হাজবেন্ড আহত হয়েছে। সবাই চলে গেছে, আমার টাকা সম্পদ নাই, এই ছাড়া আমাকে কিছু না। আমি এই পোলা নাতিন কি করবো, বউ কি করবো, এটা হইনা আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। যে দালালের মাধ্যমে গেছে আমার ভাই, দালালকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আর আমাকে বাড়তিতে আমরা চাই, আর যে আদম নিচে আদমের মৃত্যু চাই আমরা। দালাল সিরাজুল হকের মুঠোফোন বন্ধ, বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি। বসতগড়ে তালা, স্বজনদের দেখা মিললেও কিছুই জানে না তারা। প্রতারণার শিকার হয় মোহাম্মদ মাইনুদ্দিনের পরিবার থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং একটা আমাদের কাছে মাইনুদ্দিনের মা অভিযোগ করেছেন, অভিযোগটা আমরা অনুসন্ধান করছি। আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখছি। অলরেডি জেলা প্রশাসক স্যারের কাছে আমরা চিঠি লিখেছি। ফরিদগঞ্জের পশ্চিম কাউনিয়া গ্রামের মৃত আব্দুর রহিম ও রানু বেগমের বড় ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন, তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। 6 মাসে কুমিল্লার সড়ক থেকে কোটি টাকা মূল্যের 2 শতাধিক সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটি সহ তুলে নেওয়া হয়েছে লাইট পোস্ট। রাতের অন্ধকারে চলাচলে নিরাপত্তাহীনতা সহ দুর্ভোগে বাসিন্দারা। বাড়ছে চুরি ছিনতাই। জহিরুল হক বাবুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লাইটের একটি খুঁটিতে নেই বাতি, পোস্টের মাথায় সোলার প্যানেল থাকলেও প্রত্যেকটির বাতিসহ সামনের অংশ কেটে নিয়ে গেছে চোর। সড়কে রাতে চলাচল নিরাপদ করতে 2023 সালে কুমিল্লা সদরের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে স্থাপন করা হয় খুঁটিসহ 500 সোলার লাইট। স্থানীয়দের অভিযোগ, বিগত 6 মাসে অন্তত 200 সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটিসহ খোয়া গেছে সোলার প্যানেল। এতে ভোগান্তিতে পড়েছেন 60টি গ্রামের লক্ষাধিক মানুষ। বেড়েছে চুরি ও ছিনতাই। উপজেলার যারা দায়িত্ব আছে, যারা উপজেলা থেকে এই লাইটগুলো আনা হয়েছিল, যারা দায়িত্বে আছে তারা যাতে এই লাইটগুলো আবার আমাদের ব্যাটারি বা পোস্টগুলো সব ঠিক আছে, এই লাইটগুলো যাতে আবার সংস্কার করে দেয়। টাকার বাড়ি আছে, এরা এদের সুবিধার্থে এই লাইটগুলা ভেঙে ফেলে। ব্রিজের উত্তর পার থেকে শাহদর থেকে ওইটা একদম গোলাবাড়ির মধ্যে
একটা লাইট রাখছে না, সবই লাইট মতো হয়ে গেছে চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে চুরি ডাকাতি বাইরে গেছে আমাদের এলাকার মধ্যে। ভারত সীমান্তমুখী সড়ক হওয়ায় চোরা কারবারিরা সুবিধার জন্য এসব বাতি নষ্ট করেছে। অনেক স্থানে হয়েছে চুরি। এই সুযোগ পেয়ে ছিনতাইকারীর উৎপাতও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি রাখলে এই বাতিগুলো চুরি হতো না বলে অভিযোগ জনপ্রতিনিধির। আবেদন পুনরায় যাতে এগুলা আবার বিবেচনা করে লাইটগুলা লাগিয়ে দেওয়ার জন্য। আর পুলিশের কাছে আমার কাছে আবেদন, তারা যেহেতু এই রুটটার মধ্যে ডিউটিতে থাকে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এগুলো চুরি করার প্রশ্নই আসে না। চুরির বিষয়টি তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কমিটিটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ওখানে পুলিশ অবশ্যই ইনক্লুডেড থাকবে। আপনারা জানেন ওখানে একটা ফাঁড়িও আছে, ছত্রখিল পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়িটারই এই অংশটা দেখার কথা। তো কেন এটা হয়েছে বা হচ্ছে, আমার মনে হয় আমরা তদন্ত করলে এগুলোর জবাব আসবে। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় 1 কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় 5 শতাধিক সোলার লাইট। এতে সুবিধা পেতেন কয়েক ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কুমিল্লা। বাংলা সময় আরো থাকছে। এক যুগে 76 পর্যটকের মৃত্যু। কক্সবাজারের 120 কিলোমিটার সৈকতের মধ্যে মাত্র 2 কিলোমিটার লাইফগার্ড সেবার আওতায়। চরম ঝুঁকিপূর্ণ অন্তত 20টি পয়েন্ট। দেশের বাজারে সিগারেটের দাম বাড়তে থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে বিদেশি সিগারেটের চোরাচালান। ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। মধ্যপ্রাচ্য থেকে আসা অধিকাংশ যাত্রীর লাগেজে মিলছে আমদানি নিষিদ্ধ সিগারেট। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট অবতরণ মানে এখন বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত 6 মাসে জব্দ হয়েছে 24,364 কার্টন সিগারেট। আমরা স্ক্যানিং এর সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমরা প্রচুর পরিমাণ এই ধরনের অবৈধ জিনিস চোরাচালান কৃত সিগারেট জব্দ করতে সম্মত হয়েছি। কাস্টমসের তথ্য অনুযায়ী মে মাসে জব্দ হয়েছে 5,844 কার্টন সিগারেট। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রেকর্ড 6,542 কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। একজন যাত্রী ব্যাগেজ রুলসের সুবিধায় সর্বোচ্চ 200 শলাকা সিগারেট আনতে পারবে। এর বেশি যদি আনা হয় সেটি আইন মোতাবেকভাবে আটক করা হয়। বিদেশে এসব সিগারেটের শুল্ক আরোপের সুযোগ না থাকায় দেশের বাজারে 3 থেকে 4 গুণ চড়া দামে বিক্রির জন্য আনা হচ্ছে। এই সমস্ত সিগারেটকে রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের দেশীয় বাজারে ঢোকানোর অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশে বর্তমানে নিম্ন স্তরের 10 শলাকা সিগারেটের দাম 62 টাকা থেকে শুরু হয়ে অতি উচ্চ স্তর প্রিমিয়াম 210 টাকা নির্ধারিত রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন অন্তত 10টি ফ্লাইট অবতরণ করছে। প্রত্যেক যাত্রীকে তল্লাশি করা গেলে কী পরিমাণ সিগারেট উদ্ধার হবে তা সহজেই অনুমান করা যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 4 জন। সকালে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক রংপুর যাচ্ছিল। কুড়িগ্রামের রাজারহাটের শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। কুষ্টিয়ায় এক ইটভাটা মালিকের ওপর 2 দফা হামলা করে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় কুমারখালীর লালনবাজার এলাকায় স্থানীয় ইটভাটা মালিক আরিফুল ইসলাম আরিফকে মারধর করে সন্ত্রাসীরা। লুট করা হয় তার কাছে থাকা নগদ অর্থ। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে রাত 2টার পর আরিফের বাড়িতে আবারও হামলা করে সন্ত্রাসীরা। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কুমারখালী থানা পুলিশ। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক কেএনএ সদস্যকে আটক করা হয়েছে। গত 28 জুন থেকে রুমা ও থানচির দুর্গম এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এর মধ্যে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটেছে। সকালে থানচির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কুকি চীন ন্যাশনাল আর্মি কেএনএর এক সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা 4টি এয়ার গান উদ্ধার করা হয়েছে। দুপুরে জয়ন্তাপুর সীমান্তের ঝিঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় একটি এয়ার গান উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে কাঁঠালবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও 3টি ভারতীয় এয়ার গান উদ্ধার হয়, তবে এ সময় কাউকে আটক করা যায়নি। নেত্রকোনায় 18 ড্রাম ভারতীয় কেমিক্যাল সহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার রাতে কলমাকান্দার উপজেলার সরুজের মোড় এলাকায় ভারতীয় একটি মিনি ট্রাক দেখতে পায় বিজিবির টহল দল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার নির্দেশ দিলে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। পরে ট্রাকে তল্লাশি করে 18 ড্রাম ভারত থেকে আনা হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে নরসিংদীতে ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে বলেও জানান মন্ত্রী। দুর্নীতি, ঘুষ, বাণিজ্যে সরকার কোনো প্রশ্রয় দেবে না বলে জানান তিনি। নরসিংদী জেলার প্রতিটা দপ্তরে শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন জেলা প্রশাসনকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য খাতে সকল হাসপাতাল থেকে দালাল দূর করতে হবে। সকল ক্লিনিকগুলিতে, প্রাইভেট ক্লিনিকে 7 দিনের ভিতর, আগামী শনিবারের ভিতরে লেবার রুম করতে হবে, না করলে ওইগুলি তালাবদ্ধ করতে হবে ডিসি মহোদয়কে নিয়ে। লাইসেন্স বাতিল করতে হবে। নিয়োগকৃত ডাক্তাররা প্র্যাকটিস করে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা সিজারিয়ান করতে বা অপারেশন করতে আপনাদের খেয়াল করতে হবে সিভিল সার্জন সাহেব। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় সিলেট অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা খাতে আরও উন্নয়ন নিশ্চিত করা ও স্বাস্থ্য বিভাগের সংকট সমাধানে আলোচনা করেন অতিথিরা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর হাসপাতালের 250 শয্যার নতুন ভবনের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সদর হাসপাতালের সামনে কর্মসূচি পালন করে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, জেলার 8 লাখ মানুষের ভরসার এই হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষ হলেও নানা অজুহাতে 8 বছর ধরে পড়ে আছে। আগামী 1 মাসের মধ্যে কার্যক্রম চালু না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। দুপুরে নগরীর সদর রোডের টাউন হলের সামনে এই কর্মসূচি পালন করে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ। এতে ভাঙন কবলিত এলাকার কয়েকশো মানুষ অংশ নেন। ভুক্তভোগীরা জানান, সদর উপজেলার চরবাড়িয়া ও চরমোনাই সহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে মানচিত্র থেকে আরও কয়েকটি এলাকা হারিয়ে যাবে বলেও জানান তারা। শিগগিরই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা। মাদারীপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সদরের চর ব্রাহ্মমদী মৌজার 3 একর জমির জায়গা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহানদারি আলী মিয়া। সংশ্লিষ্টরা জানায়, 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর পৌরসভার কোনো ডাম্পিং স্টেশন ছিল না। সম্প্রতি 5.5 একর জমি ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পৌরসভাকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সেখান থেকে 3 একর জমিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট। প্রকল্পটিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 62 কোটি টাকা। এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ পড়ে আছে এই জেলা প্রশাসকের নামে। এটা জেলা প্রশাসক পৌরসভায় আবার দান করছে এই ডাম্পিং স্টেশন করার জন্য, বিনোদনের জন্য একটা ইকো পার্ক এই জায়গায় হবে। এই আমরা প্রশাসনের কাছেও দাবি করছি এবং আমারও সহযোগিতা থেকে আমরা সকলের এই এলাকাবাসীর কাছে সকলের সহযোগিতা যাবো। আমরা এই জায়গায় একটা ইকো পার্ক করবো, যেন শহরের মানুষগুলো যেন অন্তত এই জায়গায় বিনোদনের জন্য আসতে পারে।
সবশেষ গণশুনানির প্রস্তাবনা অনুযায়ী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দফতর নারায়ণহাট ও দাঁতপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকালে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ। এ সময় তারা জানান, গণশুনানি ছাড়াই হারুয়ালছড়ি ও সোয়াবিল ইউনিয়নকে নতুন উপজেলায় যুক্ত করা হয়েছে। নতুন উপজেলার সদর দফতর উত্তরাঞ্চল থেকে সরিয়ে দক্ষিণাঞ্চলে স্থাপনের চেষ্টা প্রতারণা হবে বলেও মন্তব্য করেন বক্তারা। গণশুনানির রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে এলাকাবাসী তা মানবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নির্মাণ হয়েছে মাত্র 2 দশক আগে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাঙামাটির আসামবস্তি সেতু। ঝুঁকি কমাতে চলছে রেট্রোফিটিং এর কাজ। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকালে অনিয়মের কারণে অপচয় হচ্ছে রাষ্ট্রের অর্থ। এদিকে মানহীন কাজ ও জলবায়ু প্রভাবকে দুষছে এলজিইডি। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পিলার থেকে বের হয়ে গেছে পাথর, সেই পাথরে সামান্য চাপ দিলেই খসে পড়ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মরিচা পড়া রড। 2 দশক আগে রাঙামাটিতে নির্মাণ করা হয় 294 মিটার দৈর্ঘ্যের আসামবস্তি সেতু, যা শহরের সঙ্গে যুক্ত করেছে খেপ্পোপাড়া কাপ্তাই সড়ককে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও নয়াভিরাম আসামবস্তি সড়কের দৃশ্য উপভোগের জন্য হাজারো পর্যটক ও স্থানীয়রা চলাচল করে এই পথ দিয়ে। নাগরিক সমাজ বলছে, নির্মাণের সময় মানসম্পন্ন সামগ্রী ব্যবহার নিশ্চিত ও সঠিক মনিটরিং হলে এত অল্প সময়ে এমন অবস্থা হতো না। এত তাড়াতাড়ি কেন নষ্ট হলো, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারতাম, তারপরে মনে করতাম যে এটা কোন সংস্কার করা হোক। ঠিকঠাক করে ঠিকাদারের কাছ থেকে কাজটি ঠিকমতো বুঝে নিতেন, আজকে হয়তো এখন আবার সরকারি অর্থ অপচয় করে এটি সংস্কারের প্রয়োজন হতো বলে আমার। উপরের অংশটা ভেঙে ফেলতেছি, রড দিয়ে কেমিক্যাল ব্যবহার করিয়ে আবার নতুন করে ঢালাই করতেছি। ঝুঁকি কমাতে 1,80 লাখ টাকা ব্যয়ে রেট্রোফিটিং এর কাজ করা হচ্ছে জানালেন উপজেলা প্রকৌশলী। যখনই আমাদের ফল্ট আমাদের চোখে পড়েছে, আমরা সাথে সাথে আমরা সেটা উদ্যোগ নিয়েছি এটা ঠিক করার। নির্মাণের সময় মান বজায় রেখে কাজ না করা ও জলবায়ু প্রভাবের কারণে সেতুটির এই অবস্থা বলে দায়সারা জবাব এলজিইডির। পার্মানেন্ট কেজিং দিতে হয়, সেটা দেওয়া হয়নি। এই বিভিন্ন কারণে বিভিন্ন ফ্যাক্টর জড়িত, আসলে একক কোনো কাউকে দোষারোপ করা যাবে না, বিভিন্ন ফ্যাক্টর জড়িত, এর সাথে এটা দ্রুত নষ্ট হওয়ার। সেতুটি 2003 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 2006 সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সময় সংবাদ, রাঙামাটি। কক্সবাজারের 120 কিলোমিটার দীর্ঘ সৈকতের মাত্র 2 কিলোমিটার এলাকায় রয়েছে লাইফগার্ড সেবা। বাকি অংশে লাইফগার্ড সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা নির্দেশক পতাকা না থাকায় চরম ঝুঁকিতে অন্তত 20টি পয়েন্ট। এ কারণে গত 1 যুগে মারা গেছেন 76 জন পর্যটক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রপাড়ে অবকাশ যাপনে এসে সচেতন পর্যটকরা প্রায়ই ঝুঁকি ও শঙ্কার অভিযোগ তোলেন। তারা জানান, বিশ্বের দীর্ঘতম সৈকতের 120 কিলোমিটারের মধ্যে মাত্র 2 কিলোমিটার এলাকায় রয়েছে লাইফগার্ড সেবা, আর বাকি 15 থেকে 20টি জনপ্রিয় পয়েন্টে নেই কোনো প্রকার সচেতনতার বালাই। এতে প্রায় ঘটছে পর্যটক নিখোঁজ ও প্রাণহানির ঘটনা। পর্যটকদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় গন্তব্য কক্সবাজারের ইনানি, তবে এখানে রয়েছে গভীর এক নিরাপত্তা সংকট। ইনানি সৈকতে অন্তত 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেই কোনো লাইফগার্ড সেবা, নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা নির্দেশক পতাকাও। বহু জায়গায় দেখছি সাইনবোর্ড লেখা আছে জোয়ার ভাটা হিসাব করে গোসল করার জন্য বা সমুদ্রে নামার, কিন্তু এইখানে এই আশেপাশে কোথায় এখানে কোথায় লেখা নেই। সবাই তো আসলে এই জোয়ার ভাটার টাইমটার সাথে আসলে ইউজ টু না, এটা আসলে সচেতন করার জন্য কাউকে না কাউকে থাকা উচিত। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এসব পয়েন্টে আসলেও লাইফগার্ড, বীজ কর্মী ও উদ্ধার ব্যবস্থায় রয়েছে চরম ঘাটতি। 200 মিটার বা 300 মিটার পরপর যদি বীজ কর্মী যদি এখানে যদি আশেপাশে যদি থাকতো, দুর্ঘটনাগুলো ঘটতো না। রিস্কি টিউব আছে, রিস্কি বোট যেটা হচ্ছে হাতে প্যাডেল করে যায়, শুধু আমাদের কাছে এই 2টা জিনিস আছে। পর্যাপ্ত লাইফগার্ড থাকলে পর্যটক নিখোঁজ ও প্রাণহানির সংখ্যা কমবে বলে মনে করেন ট্যুরিস্ট পুলিশ। হ্যান্ড মাইক নিয়ে আমরা প্রতিদিন সকাল বিকাল বা দুপুর প্রত্যেক দিনই আমরা মানুষ টুরিস্টরা যারা আসে তাদের আমরা সতর্ক করি, আমরা ব্রিফ করি যে আপনারা এভাবে নামবেন না। লাইফগার্ড সংস্থার তথ্য মতে গত 12 বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে 76 জনের, জীবিত উদ্ধার করা হয়েছে 1024 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। লালমনিরহাটে এলজিআরডি মন্ত্রী, ভারতের দাদাগিরিতে ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, বললেন ত্রাণমন্ত্রী। রাতের আধারে সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর পুশিন চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। এবং নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, 2 সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, গ্রেফতার 2। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধন্যবাদ যশোয়া। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।